আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সহজে পড়া শিখিতে তোমাদের সাদর আমন্ত্রণ। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের আনন্দ পাঠ থেকে জহির রায়হান রচিত নয়াপত্তন গল্পটি পড়ব। এখানে নয়াপত্তন শব্দের অর্থটি থেকে আমরা বুঝতে পারি নতুন কিছুর সূচনা। গল্পটি পড়ে আমরা দেখি যে এখানে কিসের সূচনা কথা বলা হয়েছে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একটি স্কুল ঘর, সামনে অনেক লোকজন। এবার আমরা গল্পটা পড়া শুরু করি। ভোরে ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। নুজো দেহ, রুক্ষ চুল, মুখময়, বার্ধক্যের জ্যামিতিক রেখা। কখনকার ট্রেনে সোনু পণ্ডিত ফিরে এলেন? ভোরের ট্রেনে গায়ে ফিরলেন। সোনু পণ্ডিত হচ্ছেন, যেহেতু পণ্ডিত তিনি স্কুল শিক্ষক। আর কি নুজো দেহ অর্থ হচ্ছে বয়সের ভারে শরীরটা একটু বেঁকিয়ে গেছে, চুলগুলো রুক্ষ, উস্কো খুস্কো, চুল আঁচড়ানো না, তেল দেয়া না। মুখময়, বার্ধক্যের জ্যামিতিক রেখা, বয়স হলে মুখে এক ধরনের রেখা পড়ে, দাগ পড়ে, সেটার কথা বলা হয়েছে। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। কোত্থেকে তিনি গ্রামে ফিরে এসেছেন? শহরে। ভেবেছিলেন কিছু টাকা পয়সা পেলে, সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে। সাহায্যের জন্য শহরে গিয়েছিলেন, টাকা পয়সা সাহায্য পেলে স্কুলকে নতুন করে দাঁড় করাতেন। আবার শুরু করবেন গায়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কত আশা, আশার মুখে ছাই। অনেক আশা নিয়ে গিয়েছিল, অর্থাৎ তিনি সাহায্য পান নাই, এজন্যই কিন্তু আশার মুখে ছাই এ কথা বলা হয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, যে কত আশা, আশার মুখে ছাই। অর্থাৎ তিনি যে আশা করে শহরে গিয়েছিলেন তার সে আশা পূরণ হয়নি। কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য, না চৌধুরীরা, না সরকার। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকই খেলেন সোনু পণ্ডিত। মানে সরকারের কাছে তো আর সরাসরি যাওয়া যায় না, সরকারি অফিসগুলোতে গিয়ে সোনু পণ্ডিত যেন ধমক খেয়েছেন। শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বললেন, এই যে মনে রাখতে হবে, শিক্ষা বিভাগের বড় সাহেবের নাম কি? শমশের খান। রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। কিসে খরচ হয়েছে? দুটো নতুন হোটেল দিয়েছেন রাজধানীতে, ঢাকা শহরে, আর সাহেবদের ছেলে মেয়েদের স্কুলের জন্য কি করেছেন? ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছেন, সেজন্য 20 লাখ মানে 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। ফান্ডে এখন আদলা পয়সা নেই সাহেব। অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি, যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত। এই যে শমশের খান, শিক্ষা বিভাগের বড় সাহেব, তিনি এই সমস্ত খরচের কথা বলে সোনু পণ্ডিতকে প্রায় ধমক দিয়েই বলেছেন যে স্কুল বন্ধ করে দিতে। নিজের পয়সায় যদি স্কুল চালাতে পারে চালাবে, না হলে স্কুল বন্ধ করে দিন। হেড মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি। ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয়ই দেবেন। এতকাল তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন সোনু পণ্ডিত। বলছেন যে সরকারের লোকজন সাহায্য করে নাই, তাতে কি হয়েছে? চৌধুরী সাহেব নিশ্চয়ই সাহায্য করবেন, এই আশা সোনু পণ্ডিতের মনে ছিল। যে এতকাল ধরে ওই সোনু পণ্ডিতের সাহায্যে স্কুলটা চলছিল। সে আজ বছর 25 আগের কথা বলছে, 25 বছর আগের কথা, যখন স্কুল প্রতিষ্ঠা করেছিল। আশেপাশে 2-4 গায়ে স্কুল বলতে কিছুই ছিল না, লেখাপড়া কাকে বলে তা জানতো না গায়ের লোক।
তখন সবেমাত্র এন্ট্রান্স পাস করে বেরিয়েছেন সোনু পণ্ডিত, 22 বছরের জোয়ান ছেলে। বলছে 25 বছর আগে আশেপাশে 2-4 গ্রামে কোথাও স্কুল নাই, লেখাপড়া কি সেটাও কেউ জানে না গ্রামের লোকে। তখন সোনু পণ্ডিতের বয়স ছিল মাত্র 22 বছর, এন্ট্রান্স পাস করে তিনি বেরিয়েছেন মাত্র। চৌধুরীর তখন যৌবনকাল, চৌধুরী সাহেবের তখন বয়স আর কি যৌবনে ছিল। গায়েই থাকতেন তিনি, গায়ে থেকে জমিদারির তদারক করতেন। অবসর সময় তাস, পাশা আর দাবা খেলতেন বসে বসে। অবসর সময়ে পাশা খেলতেন, দাবা খেলতেন। কথায় কথায় গায়ে একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত। জুলু চৌধুরী বেশ আগ্রহ দেখালেন, বললেন সে তো বড় ভালো কথা, গায়ের লোকগুলো সব গণ্ডমূর্খ রয়ে যাচ্ছে, একটা স্কুলে যদি ওদের লেখাপড়া শেখাতে পারো সে তো বড় ভালো কথা, কাজ শুরু করে দাও। এখানে যে এই যে চৌধুরী সাহেবের খেলার ছলে পণ্ডিত একদিন স্কুল প্রতিষ্ঠার কথা বলেই ফেলে। তখন জুলু চৌধুরী বেশ আগ্রহ দেখান যে হ্যাঁ স্কুল করলে তো ভালোই হয়, গায়ের লোকজন পড়াশোনা করতে পারে, একটা স্কুল খুলেই ফেলো। অনুমতি দেয় সোনু পণ্ডিতকে। ভাব দেখতে কর, টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। শহর থেকে ছুতোর মিস্ত্রি নিয়ে এসে গুটি কয়েক ছোট ছোট টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন। বলছেন অনাবাদি মানে যেখানে আবাদ করে না, চাষ করে না, এমন একটা জমি জুলু চৌধুরী দিয়েছিলেন। এবং শহর থেকে মিস্ত্রি, ছুতোর মিস্ত্রি মানে কাঠ মিস্ত্রি, যারা কাঠের কাজ করেন, মিস্ত্রি এনে কয়েকটা টুল টেবিলও তৈরি করে দিয়েছিলেন। একমাত্র সম্বল 2 টুকরো ধেনে জমি ছিল সোনু পণ্ডিতের। ধেনে জমি মানে ধান চাষের হয় যে জমিতে, সেই জমি ছিল, 2 টুকরা ছিল। সেই দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ওই 2 টুকরা জমি বিক্রি করে সোনু পণ্ডিত কী করেছিলেন, স্কুলের জন্য টিন আর কাঠ এবং বেড়া, বেড়া হচ্ছে সাইডে দেওয়ার জন্য, সাইডে যে দেয়াল দেয়া থাকে সেখানে বেড়া দিয়েছিলেন, বাঁশের বেড়া। ব্যয়ের পরিমাণটা তারই ছিল বেশি, তবু চৌধুরীর নামে স্কুলটার নাম করেছিলেন তিনি জুলু চৌধুরীর স্কুল। বলছেন টাকা খরচ বেশি করেছিলেন সোনু পণ্ডিতই, তারপরেও চৌধুরী সাহেবের সম্মানে জুলু চৌধুরীর স্কুল নামকরণ করেছিলেন। 8 হাত কাঠের মাথায় প্যারেক আটা, 4 কোণী ফলকের ওপর জুলু চৌধুরীর নামটা জল জল করত সকাল বিকাল। কয় হাত? 8 হাত ছিল কাঠের মাথায়, 8 হাত কাঠ এটা ছিল, এটার 4 কোণা ছিল। এই ফলকের উপরেই জুলু চৌধুরীর নাম দেয়া হয়েছিল স্কুলের দরজায় বা গেটে। আজও করে, বলছে সেটা এখনও আছে, যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে ভেঙে পড়েছে স্কুলটা। বলছে হঠাৎ ঝড়েই যেন স্কুলটা ভেঙে পড়েছে, আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে বয়সের বার্ধক্য হেতু। অনেক দিনের বয়সের, এখানে টিনের আবার বয়স কি, এটা হচ্ছে বার্ধক্য, টিনের কোনো বার্ধক্য নেই, কিন্তু অনেক দিন হয়ে গেছে এজন্য সেটা জং ধরে অকেজো হয়ে গেছে। স্কুলটা ভেঙে পড়েছে, সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার। সোনু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন, কিন্তু ভুল ভাঙল। পণ্ডিত সাহেব ভেবেছিলেন যে সরকার দেয় নাই তাতে কি হয়েছে, জুলু চৌধুরী অবশ্যই এর জন্য কিছু টাকা খরচ দিবেন, যা দিয়ে স্কুল নতুন করে গড়ে তুলবেন। সাহায্যের নামে রীতিমতো আঁতকে উঠলেন জুলি চৌধুরী। বললেন পাগল, টাকা পয়সার কথা মুখে এনো না কখনো, দেখছো না কত বড় এস্টাবলিশমেন্ট চালাতে গিয়ে রেগুলার হাঁস ফাঁস হয়ে যাচ্ছে, আধলা পয়সা নেই হাতে, এদিক দিয়ে
আসছে ওদিক দিয়ে যাচ্ছে। বলছে সাহায্যের কথা শুনে জুলু চৌধুরী যেন আঁতকে উঠলেন। তিনি বললেন যে তার হাতে এখন টাকা পয়সা নেই, তার অনেক বড় ব্যবসা, সেটা চালাতেই সে হাঁসফাঁস মানে হিমশিম খাচ্ছেন। একদিক দিয়ে পয়সা আসে আরেক দিকে চলে যায়। সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক, তা আর চান না চৌধুরী সাহেব, কেউই চান না, না চৌধুরী না সরকার, কেউ না। অগত্যা গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। সাহায্য না পেয়ে অবশেষে সোনু পণ্ডিত গায়ে ফিরে এলেন। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দু চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের। লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন। গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায়। ফিরে আসতেই জিজ্ঞেস করলো, কি পণ্ডিত, টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব? স্কুলটার পাশ দিয়ে আসার সময় সোনু পণ্ডিতের জন্য কান্না পাচ্ছিল। সে লুঙ্গিতে চোখ মুছল। আর গ্রামের লোক অপেক্ষা করেছিল যে কিছু টাকা পয়সা সাহায্য পেলে স্কুলটা আবার চলবে। তারা গ্রামে ঢুকতেই সোনু পণ্ডিতকে জিজ্ঞেস করতে থাকলো যে সাহায্য কিছু পেয়েছে কিনা স্কুলের জন্য। না, গম্ভীর গলায় উত্তর দিলেন সোনু পণ্ডিত, চৌধুরীর আশা ছাইরা দাও মিয়ারা, এক পয়সাও আর পাইবা না তার কাছ থেকে, সেই আশা ছাইরা দাও। না বলে সে গম্ভীর কণ্ঠে বললেন যে চৌধুরীর আশা আর করা ঠিক না, সে আর সাহায্য করবে না স্কুলের জন্য। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। বুড়ো হাসমত বলল, আমাগো ছাইলা পেইলা গুলা বুঝি মূর্খ থাকব। হাসমত নামে একজন বয়স্ক লোক, সে বললেন যে তাদের ছেলেমেয়েরা কি তাহলে লেখাপড়া শেখার সুযোগ পাবে না? তা আর কি করবার আছে কও, আমি তো আমার সাধ্য মতো করছি, আসতে বলল সোনু পণ্ডিত। সোনু পণ্ডিত বলল যে আমার তো সাধ্য আর নাই স্কুল চালানোর। বুড়ো হাসমত বলল, তুমি আর কি কইরাই বা পণ্ডিত, তুমি তো এমনিও বহুত করছ, বিয়া করো নাই, শাদি করো নাই, সারা জীবনটাই তো কাটাইছো ওই স্কুলের পিছনে, তুমি আর কি কইরবা? বলছে তুমি বিয়ে শাদি করলা না এই স্কুলের কথা চিন্তা করে, সারা জীবনে তো স্কুলের কথা চিন্তা করলা, তোমার আর কি করার আছে? দুপুরে তপ্ত রোদে তখন খাঁ করছিল মাঠ ঘাট প্রান্তর। দূরে খাসারের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিল কোনো রাখাল ছেলে। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘ শূন্য। বলছে চারদিকে বাতাস নাই, স্তব্ধ হয়ে আছে, আর আকাশেও মেঘ নাই। দূর থেকে রাখালের বাঁশির আওয়াজ ভেসে আসছিল। কোনো এক রাখাল গরু চড়াতে গিয়ে বাঁশি বাজাচ্ছিল। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেখাপড়া, আমাগো বাপ দাদা 14 পুরুষে কোনো দিন লেখাপড়া করে নাই, ক্ষেতের কাজ কইরা খাইছে, আমাগো সেইলা পেইলারাও তাই করব, লেখাপড়ার দরকার নাই। এরকম চুপচাপ একটা অবস্থায় আমিন ব্যাপারী নামে একজন, সে বলল যে লেখাপড়ার দরকার নাই, তাদের পূর্বপুরুষরাও তো লেখাপড়া করে নাই, চাষবাস করে খেয়েছে, কাজেই তাদের ছেলেপেরাও তাই করবে, লেখাপড়ার প্রয়োজন নাই। তা মন্দ কও নাই ব্যাপারী, তাকে সমর্থন জানালো মুন্সি আকরম হাজি। লেখাপড়ার কোনো দরকার নাই, আমাগো বাপ দাদার লেখাপড়া করে নাই, যাই না, জানোই তো না। বলছে যে মন্দ বলো নাই, এ কথা বলে সমর্থন দিল মুন্সি আকরম হাজি। লেখাপড়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই বলছে, আমগো বাপ দাদায় লেখাপড়া কারে কয় জানতোই তো না। বলছে তাদের বাপ দাদারা তো লেখাপড়া কী জিনিস সেটা জানতোই না, বাপ দাদায় জানতো না দেখা বুঝি আমগো সেইলা পেইলাগুলোও কিছু জানবো না। ইতা কিতা কও মিয়া, তকু শেখ রুখে উঠল ওদের ওপর। এখানে এই যে মুন্সি আকরম, তারপর ব্যাপারী সাহেব, তাদের কথার বিরুদ্ধে কথা বলে উঠল তকু শেখ। নামগুলো খেয়াল করবে তোমরা।
সোনু পণ্ডিত বলল, আগের জমানা চইলা গেছে মিয়া, এই জমানা হইছে লেখাপড়ার জমানা। লেখাপড়া না জানলে এই জমানায় মানুষের কদর হয় না। বলছে আগের দিন এখন আর নাই, এখনকার দিনে লেখাপড়া না করলে মানুষের সম্মান থাকে না। এটা সোনু পণ্ডিতের কথা। তা তোমরা কি কেবল কথা কইবা না কিছু করবা? বলছে তোমরা কি শুধু কথা বলবা না কিছু করবা? জোয়ান ছেলে তোরাবালি অধৈর্য হয়ে পড়ল, বলল, চৌধুরীরা তো কিছু দিব না, তা বুঝাই গেল। আর গভর্নমেন্টের কথা রাইখা দাও, গভর্নমেন্টর মইরা গেছে, এখন কি করবা? একটা কিছু করো। এটা কে বলল? জোয়ান ছেলে তোরাবালি। সে বলল যে চৌধুরী সাহেব দিবে না, গভর্নমেন্টও দিবে না, কাজেই আমাদেরই কিছু করতে হবে। কি করবা করো, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বলল সোনু পণ্ডিত। সোনু পণ্ডিত বলল যে হ্যাঁ, এখন কি করবা তোমরাই চিন্তা করো। বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। হাসমত যেন চুপচাপ কি এতক্ষণ ভাবছিল। ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। বলছে দুইটা ছেলে আর একটা বাচ্চা নাতি, তাদের অনেক আশা নিয়ে স্কুলে দিয়েছিল। কে দিয়েছিল? সেটা হচ্ছে হাসমত সাহেব। আশা ছিল আর কিছু না হোক, লেখাপড়া শিখে অন্তত কাচারির পিয়ন হতে পারবে ওরা। গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, যত সব আইছে, যাও স্কুল আমরাই দিমু, কারো পরোয়া করি না, না গভর্নমেন্টও না চৌধুরী। বলে কোমরে গামছা আঁটল হাসমত। বুড়ো হাসমতকে গামছা আঁটতে দেখে জোয়ান ছেলে তোরাবালিও লাফিয়ে উঠল। বয়স্ক হাসমত সাহেব বললেন যে আমরাই স্কুল দিব। তার এই কথায় তোরাবালিও দাঁড়িয়ে পড়ল। বলল, টিনের ছাদ দিয়া না দিবার পারি, অন্তত ছনের ছাদ তো দিবার পারমু একটা। কি মিয়ারা? বলল যে আমরা টিনের চাল দিতে না পারি, একটা ছনের ছাদ, মানে হচ্ছে ধানের যে খড় হয়, খড় দিয়ে এক ধরনের চাল তৈরি হয় গ্রাম দেশে, সেই চাল দিয়ে ছাদ দেওয়া হবে। ঠিক ঠিক কথাই কইস আলির পো। গুঞ্জরণ উঠল চারিদিকে, যে সবাই বলে উঠল যে সবাই ঠিক কথাই বলছে, এবং চারদিকে যেন এই গুঞ্জরণ শুরু হলো, কথার গুঞ্জন। হাসমত বলল, মোক্ষম প্রস্তাব, সনের ছাদি দিমু আমরা। সনের ছাদ দিতে কয় আটি সন লাগব? কি পণ্ডিত, চুপ কইরা রইলা কেন, কও না। হাসমত সাহেব বললেন যে মোক্ষম প্রস্তাব। কার প্রস্তাবে মোক্ষম প্রস্তাব বলছেন? তোরাবালি, জোয়ান ছেলে তোরাবালি যে বলল যে আমরা ছনের ছাদ দিয়ে চাল দিব, তখন বলল যে কয় আটি ছন লাগবো সেটা বলতে বলল। কমপক্ষে 30টা লাগবো। মুখে মুখে হিসাব করে দিল সোনু পণ্ডিত। সোনু পণ্ডিত মুখে মুখে হিসাব করে বলল 30টা ছনের আঠি লাগবে। তকু বলল, ঘাবড়াইবার কি আছে, আমি 3টা দিমু তোমাগরে। তখন সাথে সাথে তকু বলল যে ঘাবড়ানোর কিছু নাই, সে 3টা ছনের আঠি দিবে। আমি 2টা দিমু পণ্ডিত। আরেকজন বলল সে 2টা দিবে। আমারটাও লিস্ট করো। এগিয়ে এসে বলল কদম আলী। তোরা বলল, আমার কাছে ছন নাই, ছন দিবার পারমু না আমি বাঁশ দিমু গোটা 7 কুড়ি। বলছে বাঁশ দিবে সে গোটা 7 কুড়ি। 7 কুড়ি মানে 140টা বাঁশ, কিন্তু বাঁশও তো 7-8 কুড়ির কম লাগবো না। ঠিক ঠিক, সবাই সায় দিল ওর কথায়। মাত্র 2 দিনের মধ্যে জোগাড় যন্ত্র সব শেষ। বাঁশ এলো, ছন এলো, তার সঙ্গে বেতও এলো বাঁশ আর ছন বাঁধবার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল সোনু পণ্ডিতের। এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল
আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাঁকরিয়ে বলল সে, জিনিসপত্র তো জোগাড় কইরাছ মিয়ারা, কিন্তুক যারা গতর খাটাইব তাগরে পয়সা দিব কে? হ্যাঁ তাই তো, কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। যে যারা কাজ করবে, ঘর স্কুল ঘরটা বানাবে, তাদেরকে মজুরি দিবে। হঠাৎ হো হো করে হেসে উঠলেন সোনু পণ্ডিত। এইটা বুঝি একটা কথা হইল, নিজের কাম নিজে করমু, পয়সা আবার কে দিব? বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বললেন, নাও নাও মিয়ারা, শুরু করো। শুরু করো মিয়ারা, বলল তকু শেখ। ওই কথা শুনে যে সবাইকে মজুরি কে দিবে, এই কথা শোনার পর সোনু পণ্ডিত বললেন যে নিজেদের কাজ নিজেরা করব, আবার টাকা দিতে হবে কেন? এই কথা বলে সে বাঁশ কাটতে শুরু করলেন। তখন সোনু পণ্ডিতের কথায় তকু শেখও সায় দিলেন, শুরু করো মিয়ারা বলে। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুড়ি খালপাড় থেকে টেনে নিয়ে এলো তোরাব। টান মারো না মিয়ারা, টান মারো। এই কথা বলে কে নিয়ে আসলো? তোরাব আলী। কোত্থেকে নিয়ে আসলো? খালপাড় থেকে একটা বড় গাছের গুড়ি নিয়ে আসলো। মারো জোয়ান হেইও, সাবাস জোয়ান হেইও, টান মারো। এই কথা বলে সেটাকে টেনে নিয়ে আসলো। আস্তে আস্তে এত তর বড় করলে অয়, বলল বুলির বাপ। কামের মানুষ হেইও, আপনা কাম হেইও, টান। মরা চৌধুরী হেইও, চৌধুরীর লাশ হেইও। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল তোরাব আর তকু। হাসলো সবাই। গাছটাকে টানতে যে তারা এই যে হেইও বলে, মানে এটা তো হচ্ছে শক্তি সঞ্চার করার একটা কথা। খক খক করে কেশে নিয়ে বুড়ো হাসমত বলল, মরা গভর্নমেন্টও কইলা না মিয়ারা, মরা গভর্নমেন্টও কইলা না। মরা গভর্নমেন্টও হেইও, গভর্নমেন্টর লাশ হেইও, টান। করম মাঝি চুপ করে এতক্ষণ বলল, ফুর্তিসে কাম করো মিয়া, সিন্নি পাকাইবার বন্দোবস্ত করিগা। তখন করম মাঝি বলল, সবাই আনন্দের সাথে কাজ করো, সবার জন্য খাবারের কিছু সিন্নির ব্যবস্থা করি, মানে খিচুড়ি জাতীয় খাবারের কথা এখানে বোঝানো হয়েছে। বাহবা মাঝির পো বাহবা, চালাও ফুর্তি, কলকণ্ঠে চিৎকার উঠল চারদিক থেকে। পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো কাঁধের বক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারী ভ্রু কুচকালো। কি বক্স আলী, সিন্নির গন্ধে ধাইয়া আইসো বুঝি, কয় দিনের উপাস? এখানে ওই যে পাশের বাড়ির যে মাঝির পো বলল, বাহাবা ফুর্তি করো এবং কাজ করো, সে খাবারের জোগাড় করতে যাচ্ছে। তখন পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো কাঁধের বক্স, সেও আসছে দেখে তাকে টিপ্পুনি কাটলো, মানে খোঁচা দিয়ে কথা বললো যে তুমি কি কাজের জন্য আসছো? সে তো একেবারে রোগা পটকা। কাজের জন্য আসছো না খাওয়ার জন্য আসছো? কয়দিন ধরে খাও না, এমন একটা তিরস্কার করলো তাকে। যত দিনের ওই তোমার তাতে কি? ব্যাপারীর কথায় খেপে উঠল কাদের বক্স। এত দেমাক দেহাও ক্যান মিয়া, উপোস ক্যাডা না থাকে, তুমিও থাকো, সকলে থাকে। এই ব্যাপারীর কথা শুনে ওই রোগা লোকটা ব্যাপারীর কথায় খেপে উঠল এবং তাকে দুই কথা শুনিয়ে দিল। ঠিক তফু সমর্থক করলো তাকে। চৌধুরীরা ছাড়া আর সকলেই এক আধ বেলা উপোস থাকে। এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাপড়াইয়া কইবার পারবো জীবনে একদিনও উপাস থাকে নাই হে। বলছে গ্রামের যে আর্থিক দুরবস্থা সবার, এখানে সবাই দুই এক বেলা উপোস থাকেই, কেউ এমন নাই যে উপোস থাকে না, শুধু চৌধুরীরা ছাড়া। সেটা কে বলছিল? তফু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তোরাব বলল, কি মিয়ারা, কি তা নিয়া তর্ক করো তোমরা? বেড়াটা ধরো, টান মারো।
মারো জোয়ান হেইয়ো, চৌধুরীর লাশ হেইয়ো, মরা চৌধুরী হেইয়ো, আহারে চৌধুরী রে, খিলখিলিয়ে হেসে উঠল সবাই একসঙ্গে। এগুলো বলে গ্রামের লোক কাজ করছে আর এই সমস্ত কথা বলছে চৌধুরীর উপর রাগ হয়ে। আকরম হাজি রুষ্ট হলো এদের ওপর। এত বাড়াবাড়ি ভালো না মিয়ারা, এত বাড়াবাড়ি ভালো না। এখনও চৌধুরীর জমি চাষ কইরা ভাত খাও, তারে নিয়ে এত বাড়াবাড়ি ভালা না। বলছে আকরাম হাজি রুষ্ট হলো মানে সে কষ্ট পেয়েছে, সেটা সে প্রকাশ করলো, বিরক্ত হলো যে এখনও তোমরা চৌধুরীর জমি চাষ করে খাও, কাজে চৌধুরীর নিয়ে এসব মন্দ কথা কটু কথা বলা ঠিক না। চাষ করি তো মাগনা চাষ করি নাকি মিয়া। তোরা রেগে উঠলো ওর কথায়। পাল্লায় মাইপা অর্ধেক ধান দিয়া দেই তারে। বলছে অর্ধেক যা ফসল হয় তার তো অর্ধেক চৌধুরীকে দিয়েই দেই। পাক্কা অর্ধেক বললো কাদের, আবার কাদের এখান থেকে বলছে যে একবার পুরোপুরি অর্ধেকই নেয়। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা। বলছে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে স্কুলটা সবাই তৈরি করে ফেললো। শেষ বানটা দিয়ে চালার উপর থেকে নেমে এলেন সোনু পণ্ডিত। আর কি চাল বাঁধছিলেন সোনু পণ্ডিত, তিনি চাল থেকে নেমে আসলেন। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠল কর্মক্লান্ত চোখগুলো। সৃষ্টির আনন্দ। কদম আলী বলল, গড়মেন্টর আর চৌধুরীরে আইন্যা একবার দেখাইলে বালা ওইব পণ্ডিত, তাগরে ছাড়াও চলবার পারি আমরা। বলছে চৌধুরীরা গভর্নমেন্টকে এনে দেখালে তারা খুশি হতো যে তাদের ছাড়াও গ্রামের লোক চলতে পারে। হ তাগরে ছাড়াও চলবার পারি। ঘাড় বাঁকালো সোনু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বটগাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তকু শেখের। 8 হাত লম্বা কাঠের ওপর পেরেক আটা ফলক, তার ওপর জুলু চৌধুরীর নামটা জলজল করে সকাল বিকাল। ওইটা আর এইখানে কেন? বলল তকু শেখ। ওইটারে ফালাইয়া দে খালে, চৌধুরী খালে ভাসুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করলো তোরাব। বলছে যে ওই যে 8 হাত ফলকটা, কাঠের ফলকের উপর যে জুলুসে চৌধুরীর নামটা জলজল করছিল সেটাকে পুকুরে ফেলে দিতে বলল। তারপর হঠাৎ আবার না করলো, নিষেধ করলো তোরাব। থাম ফালাইস না, এদিকে আন। কালো 4 কোণী ফলকটার ওপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেললো তোরাব আলী। তারপর বুড়ো হাশেমের কলকে থেকে একটা কাঠ কয়লা তুলে নিয়ে অপটু হাতে কি যেন লিখলো সে ফলকটার ওপর। বলছে তোরাব তো ফেলতে নিষেধ করলো, তারপর সেটা নিয়ে দা দিয়ে ঘষে ঘষে ওই চৌধুরীর নামটা তুলে ফেললো। এবং বুড়ো হাসমতের কলকে মানি হচ্ছে হুক্কা খায় অনেকে, সেই কলকে থেকে একটা কাঠ কয়লা তুলে নিয়ে কি যেন লিখলো। অপটু হাতে মানে পাকাপোক্ত হাত না, লেখার হাত না। সোনু পণ্ডিত জিরোচ্ছিল বসে বসে। বলল, ওইখানে কি লেখবার আস আলির পো? কিতা লেখবার আসো ওইখানে? সোনু পণ্ডিত তখন বলে উঠল যে ওখানে তুমি কি লিখছ? বারবার জিজ্ঞেস করলো। পইরা দেহ না পণ্ডিত, পইরা দেহ। 8 হাত লম্বা কাঠের ওপর পেরে কাটা ফলকটাকে যথাস্থানে গেড়ে দিল তোরাব। বলছে ওই নেম প্লেটটা তোরাব যথাস্থানে লাগিয়ে দিল। অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদু স্বরে পড়লেন পণ্ডিত। সোনু পণ্ডিতের স্কুল। পড়েই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার। বলছে নামটা পড়েই তার নামে স্কুল করা হয়েছে, সে যেন লজ্জা পেল। বিড়বিড় করে বললেন, ইতা কিতা কইরাস আলির পো? ইতা কিতা কইরাস? পরে সে আস্তে আস্তে করে বললো যে এটা কি কাজ করেছো তোমরা? ঠিক কইরাছে, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসলো বুড়ো হাসমত। লজ্জায় তখন মাথাটা নুয়ে এসেছে সোনু পণ্ডিতের। সোনু পণ্ডিত তখন যেন একটু লজ্জা পেলেন, তার নামে স্কুল করেছে গ্রামের লোকজন। এই যে
নয়াপত্তন মানে নতুন করে কিছু একটা করা। গ্রামের এমন একটা গ্রামের কথা এখানে বলা হয়েছে যেখানে কোনো লেখাপড়া ছিল না, একেবারে জীর্ণ শীর্ণ গ্রাম, লেখাপড়ার কথা তারা বুঝতোই না, জানতোই না। সেখানে একজন পণ্ডিত, শুনুন, পণ্ডিত নামে একজন পণ্ডিত সাহেব ছিলেন, যিনি সারা জীবন এই গ্রামের স্কুলের পিছনে বাচ্চাদের লেখাপড়া করাবে এই স্বপ্ন নিয়ে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকার এবং চৌধুরী সাহেব কেউ তাকে সাহায্য না করায় নিজেরাই নিজেদের চেষ্টায় ছন দিয়ে ঘর তুলে, বাঁশের বেড়া দিয়ে স্কুল ঘর তুলে একটা স্কুল তৈরি করলো। সেই আনন্দে তারা সবাই গ্রামবাসী আনন্দিত হলো। স্কুলের নামকরণ করা হলো সোনু পণ্ডিতের নামে। এতে সোনু পণ্ডিত লজ্জা পেল। এই হচ্ছে আমাদের আজকের গল্প। শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।